এখন আমি যে ঘটনা শেয়ার করব এটা তার রুমমেটের কাছ থেকে সংগ্রহ করা। ঘটনাটি মূলত সিলেটের মৌলভীবাজার জেলার কোনো একটি হাসপাতালের মর্গের ঘটনা, যেখানে লাশ সংরক্ষণ করা হয়। কোনো একটি কারণে তিনি হাসপাতালের নামটি শেয়ার করতে নিষেধ করেছেন, তাই নামটি বলছি না। যাই হোক, আমার রুমমেট ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। ঘটনাটা ঘটে 2018 সালে। আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই মাসটা ছিল রমজান মাস। তো আমার নানা অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন, তাই আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই যে আমরা তাকে হাসপাতালে ভর্তি করব। 17ই রমজান আমরা নানাকে নিয়ে সেই হাসপাতালে যাই এবং ওনাকে সেখানে ভর্তি করাই। কিন্তু দুঃখের বিষয় হলো 20 রমজান আমার নানা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নেন। যাই হোক, মূল ঘটনাটা আমার সাথে ঘটে 18ই রমজানে। এবার একটু হাসপাতালের বিবরণ দেওয়ার পালা। হাসপাতালটা ছিল দুটি বড় বড় বিল্ডিংয়ে বিভক্ত। একটি অনেক আগের পুরনো বিল্ডিং, আরেকটি নতুন করে তৈরি করা হয়েছে। আমার নানার কেবিনটি ছিল নতুন বিল্ডিংয়ে। তো 17ই রমজান আমার নানাকে কেবিনে ভর্তি করাই। বিকালে আমি হাসপাতালের বাইরে চা খেতে আসি। আমার নানার সাথে আমার পরিবারের লোকজন ছিল। চা খাওয়া শেষে আমি আবার আমাদের কেবিনের দিকে ফিরছিলাম। তো আগেই বলেছি আমাদের কেবিন ছিল নতুন বিল্ডিংয়ে। নতুন বিল্ডিংটি ছিল পুরাতন বিল্ডিংটির পেছনে, সামনে সেই পুরানো বিল্ডিং। তো এই পুরনো বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে নতুন বিল্ডিংয়ের দিকে। এই দিক দিয়ে গেল অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর নতুন বিল্ডিংয়ে যেতে হবে। আমি ভাবলাম এই দিক দিয়ে না যেয়ে পুরনো বিল্ডিংয়ের ভেতর দিয়ে একটা করিডোর কানেক্টেড হয়ে গেছে সোজা নতুন বিল্ডিংয়ে, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো আমি করিডোর দিয়েই হাঁটা শুরু করলাম। এই করিডোরের একদম লাস্ট এবং শেষ প্রান্তে, মানে পুরো বিল্ডিংয়ের একেবারে শেষ প্রান্তে ছিল একটা লাশ ঘর। তো আমি যখন করিডোর দিয়ে সামনের দিকে হাঁটছিলাম তখন লাশ ঘরের সামনের অংশটা চোখে পড়ে। দেখলাম করিডোরের দুপাশে তিনটি করে মোট 6টি লাশ এবং করিডোরের শেষ প্রান্তে আরেকটি মোট 7টি লাশ রাখা। আর ওই লাশগুলোর মাঝখানে একজন বুড়ো লোক, হাতে ছিল একটা লাঠি, একটা চেয়ারে বসে আছে। আচ্ছা, দৃশ্যটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। ভয় লাগছিল। পরিবেশটাও ছিল গা ছমছমে। আমি তৎক্ষণাৎ উল্টো পথে হাঁটা শুরু করি এবং বাইরে বেরিয়ে বিল্ডিংয়ের পাশের রাস্তাটা দিয়ে নতুন বিল্ডিংয়ে চলে যাই। পরের দিনের কথা। তো পরের দিন দুপুরবেলা ঠিক 12টার দিকে আমি গতকালের মতোই বাইরে থেকে হাসপাতালের দিকে যাচ্ছিলাম। ভাবলাম করিডোর দিয়েই চলে যাই আর দেখি গতকালের লাশগুলো ওই জায়গায় আছে কি না। এটা জানার জন্য আমার মনে বেশ কৌতূহল জাগে। তো করিডোর দিয়েই হাঁটা শুরু করি। দূর থেকে দেখলাম লাশঘরের সামনে গতকালের লাশগুলো আর নেই, তবে একটা রক্তাক্ত লাশ রাখা, যার মুখটা কাপড় দিয়ে ঢাকা। একটু সামনে এগোতেই চোখ পড়ল লাশঘরের দিকে। লাশঘরের দরজাটা ছিল কাঠের তৈরি আর উপরের একটুখানি অংশে স্বচ্ছ কাচের গ্লাস লাগানো ছিল আর দরজায় ঝুলছিল বিরাট বড় একটি তালা। কাচের অংশটি দিয়ে ভেতরে তাকাতেই আমার ভয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। আমি দেখতে পাচ্ছিলাম 16 থেকে 17 বছরের একটি মেয়ে, পরনে সাদা কাপড়, মাথার চুলগুলো এলোমেলো অবস্থায় ছড়ানো। লাশ ঘরের ভেতরে কেমন জানি ঘোরাঘুরি করছিল আর কাঁদছিল। প্রচণ্ড রকমের ভয় পাওয়া সত্ত্বেও আমার মনে এক প্রকার কৌতূহল জাগে বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করার। ঠিক ওই মুহূর্তেই গতকালের বুড়ো লোকটি আমার দিকে তেড়ে আসে এবং প্রচণ্ড জোরে আমাকে ধমক দিয়ে বলে এখান থেকে চলে যেতে। আমি বাইরে বেরিয়ে চলে আসি, কিন্তু আমার কৌতূহল মেটাতে আমি আবারও ভেতরে যাই এবং বুড়ো লোকটিকে জিজ্ঞেস করি, আপনি আমাকে এত জোরে ধমক দিলেন কেন? জবাবে লোকটি বলল, তোমার ভালোর জন্যই আমি এই কাজটি করেছি। আমি বললাম, আপনি ওই মেয়েটিকে লাশ ঘরের ভেতরে রেখে তালা দিলেন কেন? মেয়েটিকে এক্ষুনি বের করুন, ও ভয় পাবে। বুড়ো লোকটি বলল, তুমি যা দেখেছ তা কোনো মানুষ নয়। বিগত 7 বছর ধরে এই মেয়েটির আত্মা বা মেয়েটি কীভাবে লাশঘরের ভেতরে মাঝে মাঝে ঘুরতে দেখা যায়। শুনেছিলাম মেয়েটিকে তার শ্বশুরবাড়ির লোকজন বিষ খেয়ে হত্যা করেছিল। তারপর মেয়েটির লাশটি এই মর্গে রাখা হয়। এরপর থেকেই মেয়েটিকে প্রায় সময় অনেকে এর ভেতরে দেখেছে। আমি নিজেও অনেকবার দেখেছি। লোকটির কথা শুনে আমি কয়েক মুহূর্তের জন্য
বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার নানা মারা যান 20 রমজান। সেদিনই আমরা নানার লাশ নিয়ে বাড়ি ফিরি। কয়েকদিন পর আমার সাথে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটা শুরু করে। আমি মাঝে মাঝে ওই মেয়েটিকে আমাদের পুকুর পাড়ে দেখতে পাই। দেখতাম মেয়েটি শুধু বসে বসে একটানা কাঁদত। যখন আমি আমার পরিবারের সদস্যদের দেখানোর জন্য তাদের আনতে যাই, এসে দেখতাম কিছুই নেই। তারা সবাই বলতো, এগুলো তোর চোখের ভুল। কেউই বিশ্বাস করতে চাইতো না। আমি প্রায় মেয়েটিকে আমার স্বপ্নে দেখতাম মেয়েটি আমার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে কাঁদছে। এই স্বপ্নগুলো আমাকে মানসিকভাবে অনেক দুর্বল করে তো ফেলেছিল। একদিন আমি আমাদের মসজিদের ইমামের কাছে যাই এবং আমার সাথে ঘটা সমস্ত ঘটনা তাকে খুলে বলি। সব কিছু শুনে ইমাম সাহেব বললেন, প্রত্যেক মানুষের সাথে একটা কারেন্ট জিন থাকে। কারো অন্যায়ভাবে মৃত্যু হলে ওই জিনটিকে আত্মা রূপে ঘুরে বেড়ানো দেখা যেতে পারে, যতদিন না পর্যন্ত অন্যায়ের কোনো মীমাংসা হয়। ইমাম সাহেব আরও বলেন, তুমি যখন আত্মাটিকে দেখেছ, এরপর তুমি বৃদ্ধ লোকটিকে বলেছ মেয়েটিকে বন্দি অবস্থা থেকে বের করে আনতে। তখন হয়তো আত্মাটি মনে করেছিল তুমি ওর কিছু সাহায্য করতে পারো, তাই আত্মাটি তোমাকে স্বপ্নে ও মাঝে মাঝে সরাসরি দেখা দিত। এরকম হতে পারে। ইমাম সাহেবকে বলেছিলাম, আমাকে এই অবস্থা থেকে যে করেই হোক মুক্ত করতে হবে। আমার এসব প্রচণ্ড ভয় করে। কিছু দোয়া দুরূদ শিখিয়ে দিলেন ইমাম সাহেব এবং আমল নিয়মিত করার জন্য বলে দেন। ইমাম সাহেবের কথা মতো চলার পর আমি আর কখনোই মেয়েটিকে আমার পুকুর পাড়িকে এমনকি স্বপ্ন দেখিনি। ভালো আছি আমি। এটা আমার রুমমেটের কাছ থেকে শোনা একটি ঘটনা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব ঘটনাটি ভালো লাগবে সবার। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার একজন বন্ধুর কাছ থেকে। তার ঠিকানাও কিন্তু এই কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাতে, তবে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ঘটনাটি তার মায়ের সাথে ঘটা। ঘটনাটি কিন্তু এখনো চলমান রয়েছে। ঘটনাটির সূত্রপাত 1990 কি 91 সালের দিকে। তখন ওনার মা ছোটই ছিলেন। ওনার মা দেখতে খুবই সুন্দরী। ওনাদের বাড়ির পাশেই ছিল তাদেরই একটা পুকুর। ওই পুকুরেই ওনার মা প্রতিদিন গোসল করতেন। তো স্বাভাবিকভাবেই উনি যখন গোসল করতে যান আবার ঘরে চলে আসেন, একদিন রাতে এই আব্দুল আহাদ ভাইয়ের নানি অর্থাৎ তার মায়ের মা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে একটা কালো ধোঁয়া হঠাৎ করে তার সামনে চলে এসেছে। এই ধোঁয়াটি আস্তে আস্তে একটা মানুষের আকার নিল। ওই জিনিসটা নানিকে বলছে, তোর মেয়েকে আমাকে দিয়ে দে। এই কথা শোনার পর নানি নাকি বলতেছে, মেয়ে দিব, দাঁড়া। এই বলে উনি আশেপাশে কিছু একটা খুঁজছেন। অনেক সময় কাউকে দাবরানি দিতে গেলে আমরা খুঁজি না আশেপাশে কি আছে, লাঠি বা ঝাড়ু। উনি আশেপাশে খুঁজছেন। ওই স্বপ্নের মধ্যেই উনি দেখতে পান একটা ঝাড়ু পাশে দাঁড় করিয়ে রাখা, যেই ঝাড়ু দিয়ে উনি উঠান ঝাড়ু দিয়েছেন। ওই ঝাড়ুটা হাতে নিয়েই উনি ওই অভাবটাকে ধাওয়া করেছেন। এক দাবরানি দিয়ে ঘরের উঠোন একদম পার করে তারপর ছেড়েছেন আর বলেছেন, এইদিকে যদি আবার আসিস তাহলে ঝাড়ু দেখছিস, এই ঝাড়ু দিয়ে তোকে আচ্ছা করে পিটাবো। তো ওই রাতে তো উনি এটাই দেখেছেন। কিন্তু পরদিন সকাল থেকেই একটা ঝামেলা শুরু হয়ে যায়। তা হচ্ছে এই যে আব্দুল আহাদের মা অদ্ভুত আচরণ করতে থাকেন। আর এই আচরণটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আব্দুল আহাদ ভাইয়ের নানি তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি হয়েছে। তখন উনি দ্রুত ওনাদের কাছাকাছি যে মসজিদটা ছিল ওই মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান। উনি মোটামুটি ঝাড়ফুঁক করতে পারতেন। তখন উনি এই আব্দুল আহাদের মাকে দেখেই বলেন যে এই মেয়েটাকে যে জিনটা নজর দিয়েছে এটা খুবই শক্তিশালী। এই জিনটা আপনাদের পুকুরের পাশেই বসবাস করে। সে আপনার মেয়ের উপর নজর দিয়েছে। এই জিনটাকে আমি তাড়াতে পারবো না, কারণ এটাকে তাড়ানোর জন্য যেই ধরনের শক্তি দরকার এটা আমার নেই। আপনি আরও ভালো কোনো হুজুরকে দেখান। এরপর হুজুর খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এর মধ্যে আব্দুল আহাদের নানি কয়েকদিন ধরে লক্ষ্য করেন যে তার মেয়ে আবার আগের মতো স্বাভাবিক আচরণ করছে। তাই তারা মনে করেন সমস্যা দূর হয়ে গেছে। ওনারা হুজুর খোঁজাও বন্ধ করে দেন। এরপর একদম স্বাভাবিকভাবেই আব্দুল আহাদের মা জীবনযাপন করতে থাকেন। অনেক বছর কেটে যায়, ওনাকে বিয়ে দেওয়া হয়, আব্দুল আহাদেরও জন্ম হয়। এবার আসি এত বছর পর 2023 সালে। ওনারা তো এখন কুমিল্লায় থাকেন। আব্দুল আহাদের মা
হঠাৎ করেই উনি কেমন যেন একটা অনুভব করতে থাকেন। তা হচ্ছে সবসময় মনে হচ্ছে ওনার আশেপাশে কোনো একটা জিনিসের উপস্থিতি রয়েছে, সবসময় মনে হয় যে তার সাথে কেউ একজন আছে। এদিকে এই যে আব্দুল আহাদ ভাইয়ের বাবা, উনি কিন্তু বিয়ের আগেই আব্দুল আহাদের মায়ের সাথে এরকম একটা সমস্যা হয়েছিল এটা জেনেছিলেন। এই কারণে যখন আব্দুল আহাদের মা আব্দুল আহাদের বাবাকে বিষয়টা জানালেন, তখন কিন্তু আব্দুল আহাদের বাবা মনে করেছেন নিশ্চয়ই ওই জিনিসটা ফেরত এসেছে। কেননা উনি একবার বলেছিলেন যে তোমাদের উচিত ছিল একজন ভালো হুজুর দেখিয়ে এই বিষয়টার একটা স্থায়ী সমাধান করা, তোমরা এটা করো নাই, আবার যদি ফেরত আসে এই জিনিসটা। উনি যখন এই বিষয়গুলো জানলেন, তখন ওনার মনের মধ্যে এই সন্দেহটাই বারবার উকি দিচ্ছে, তা হচ্ছে ওই জিনিসটা নিশ্চয়ই আবার ফেরত এসেছে। উনি কিন্তু খুবই সচেতন একজন মানুষ, যার কারণে উনি যে এই বিষয়টা গুরুত্ব দেবেন না, মনের ভুল বলবেন, এমন কিন্তু কিছু না। উনি এই বিষয়টা খুব ভালোভাবে আমলে নেন। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এই যে আব্দুল আহাদের মা বাবা, তারপর আব্দুল আহাদ, ওনারা যে বাসায় থাকতেন, এটা হচ্ছে 3 তলার একটা বিল্ডিং। এই 3 তলা বিল্ডিংয়ের 2য় তলাতে একটা ফ্ল্যাটে ওনারা থাকতেন। একদিন আব্দুল আহাদের মা দেখেন সন্ধ্যার পরে আর কি, হলুদ রঙের একটা 3 পিস পরা একটা মেয়ে ওনাদের ঘরের বারান্দাতে দাঁড়িয়ে আছে। একটা অপরিচিত মেয়ে ঘরে ঢুকেছে, আবার বারান্দাতে দাঁড়িয়ে আছে, এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এই ঘরটা তারই। উনি চেনেন না, জানেন না, কোত্থেকে একটা মেয়ে এখানে চলে আসলেন, দরজাটাও ভেতর থেকে বন্ধ করা। তিনি বলেন যে এই মেয়ে, আপনি কে, কোত্থেকে আসছেন, আপনার নাম কি, কিভাবে ঢুকলেন ঘরের ভিতরে, এই বলে ওই মেয়েটাকে উনি ডাকছেন। এদিকে ওই মেয়েটা কোনোভাবেই উত্তর দেয় না। আব্দুল আহাদের মা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকেন যে মেয়েটা কিভাবে কোত্থেকে আসলো, একটু যাই জিজ্ঞেস করে আসি। উনি যখন বারান্দার কাছাকাছি চলে গেছেন, ওনার চোখের সামনেই মনে হলো ওই মেয়েটা একদম বাতাসে মিলিয়ে গেল। উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান। আব্দুল আহাদের বাবা কিন্তু ওই সময় ঘরে ছিলেন না। উনি যখন আসেন, আসার পর এই বিষয়টা খুলে বলেন। ওই সময় ফোন করে আর তাকে বিরক্ত করতে চান নাই। এই ঘটনার মোটামুটি আধা ঘন্টা 35 মিনিটের মধ্যেই ওনার বাবা অর্থাৎ আব্দুল আহাদের বাবা চলে আসেন। তারপর আব্দুল আহাদের মা এই বিষয়টা তার বাবাকে খুলে বলেন। তখন তো আব্দুল আহাদের বাবা বুঝতে পারছেন যে আসলেই তো ওনার যে সন্দেহটা ছিল এটাই সত্য, নিশ্চয়ই ওই জিনটা আবার ফেরত এসেছে। এরপর ওনারা একজন হুজুরের কাছে যান। সেই হুজুর জানান সেই পুরনো জিনটা সত্যি সত্যি নাকি আবার ফেরত এসেছে। এরপর উনি যে কাজটি করেন, উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন। এরপর একটা তাবিজ পরিয়ে দেন আব্দুল আহাদের মাকে, এবং উনি বলে দেন যে এটা কোনোভাবেই খোলা যাবে না। এরপর কেটে যাচ্ছিল বেশ কিছুদিন বলতে কয়েক মাস কেটে যায়। এর মধ্যে আর কোনো সমস্যা হয় না। এর মধ্যে হয় কি, এই আব্দুল আহাদ তার মা বাবার সাথে মানে ওনারা পারিবারিকভাবে বেড়াতে গিয়েছেন আব্দুল আহাদের ফুপুর বাসায়। সময়টা ছিল শীতকাল। শীতকালে আমাদের দেশগুলোতে যেটা হয়, অর্থাৎ গ্রাম অঞ্চলে বা শহর এলাকায় কম হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়, সেটা হচ্ছে পিঠা বানানোর একটা ধুম পড়ে যায়। বিশেষ করে কোনো গেস্ট আসলেই, গ্রামের কথা বলছি, তারা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে দেশি পিঠাগুলো আছে, ভাপা পিঠা, তেলের পিঠা, তারপর যেটাকে ভাজা পিঠা বলে, তারপর ভিজানো পিঠা, পাটিসাপটা পিঠা, তো এরকম বিভিন্ন ধরনের পিঠা কিন্তু বানাচ্ছেন ওনারা। তো বানাতে বানাতে হঠাৎ করে ওই, যেহেতু আব্দুল আহাদের মা উনিও তো এগুলো বানাতে বেশ পটু, যেহেতু ওনার স্বামীর বোন অর্থাৎ আব্দুল আহাদের ফুপু উনি বানাচ্ছেন, তাকে সহযোগিতা করছেন। সহযোগিতা করতে করতে হঠাৎ করে কি মনে করে ওনার হাতের দিকে নজর পড়ে, মানে নিজের নজরটাই নিজের হাতের দিকে পড়ে। তাকিয়ে দেখেন ওই তাবিজটা নাই। উনি তো কোনোভাবেই এই জিনিসটা আর খুঁজে পেলেন না। তবে হারিয়ে যাবার পরপরই যে কোনো সমস্যা হয়েছে বিষয়টা এরকম না। 2024 সালের একটি ঘটনা। আব্দুল আহাদের মা মধ্যরাতে উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, এটা কিন্তু ফ্ল্যাট বাসার কথা বলছি। ফ্ল্যাট বাসায় কি হয়, ফ্ল্যাট বাসায় দেখা যাচ্ছে ওয়াশরুমের একটা পাশে একটা জানালা থাকে, ছোট্ট একটা জানালা থাকে, দেখা যাচ্ছে থাই গ্লাসের একটা জানালা, এক পার্ট খুলে দেওয়া যায়। তো উনি ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাবার পর যখনই আসলে ঢুকেছেন ভেতরে, ওনার নজর যায় ওই জানালার দিকে। তখন উনি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান বিশাল বড় একটা চোখ। ওই চোখটা ওই জানালার ফাঁকা অংশ দিয়ে তাকিয়ে রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা এক চোখ দিয়ে কোনো ছিদ্র দিয়ে তাকাই না। আমরা যদি এক চোখ দিয়ে কোনো ছিদ্র দিয়ে তাকাই, ছিদ্রের অপর পাশে যদি কেউ থাকে, সে আমাদের চোখটাকে কিভাবে দেখবে? মনে হচ্ছে আব্দুল আহাদের মা
ওইরকমভাবে চোখটাকে দেখছেন, অর্থাৎ দুই চোখের মধ্যে এক চোখ দিয়ে জানালার ওই ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে তাকিয়ে আব্দুল আহাদের মাকে দেখছে। যখন এরকম ভয়ঙ্কর একটা চোখ উনি দেখেছেন, এত বড় চোখ তো কোনো মানুষের হয় না, আর চোখটা ছিল অনেকটাই লাল টকটকে, মনে হচ্ছে চোখে রক্ত জমে গেছে। ওয়াশরুমে তো উনি ঢোকার আগে লাইটটা বাইরে থেকে জ্বালিয়েই ঢুকেছেন, যার কারণে ওই চোখটা উনি স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। ওই চোখের সাথে ওনার যখন চোখাচোখি হয়ে গেছে, তখন তো উনি মারাত্মক ভয় পেয়ে যান। সাথে সাথে উনি ওয়াশরুম থেকে বের হয়ে যান। তখন আব্দুল আহাদের বাবা ঘুমাচ্ছিলেন, তাকে তো ডেকে তোলেন যে আমি তো এরকম এরকম জিনিস দেখছি। এই কথা শোনার পর আব্দুল আহাদের বাবাও ভয় পেয়ে যান। উনি তাড়াতাড়ি ওই ওয়াশরুমে আসেন, এসে দেখেন কিছুই নেই, কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। এর কয়েকদিন পরের একটা ঘটনা, এই আব্দুল আহাদের মা বাবা ওনারা যেহেতু ওই ঘরে বেশ কয়েকটা রুম ছিল, মাঝে মাঝে আব্দুল আহাদের বাবা অন্য রুমে ঘুমাতেন মাঝে মাঝে। তো এক রাতে হয় কি, আব্দুল আহাদের বাবা তখন পাশের রুমে ঘুমিয়েছেন। অনেক সময় হয় কি, উনি কোনো কারণে দেরিতে আসছেন, দেরিতে আসার পর জামা কাপড় চেঞ্জ করবেন, একটু ফ্রেশ হবেন, এদিকে আব্দুল আহাদের মা তো আব্দুল আহাদকে নিয়ে ঘুমিয়ে আছে এক রুমে, তার বাবা আসতে দেরি করেছে বলে। তখন আর উনি এই পাশে এসে ঘুমান না, আর এক রুমে ঘুমান। তো এরকমই একটা রাতের ঘটনা, ওই রাতে আব্দুল আহাদের বাবা এসে অন্য রুমে ঘুমিয়েছেন। রাত ঠিক কয়টা বাজে এটা অনুমান করা যায়নি, হয়তো 1-1:30টার মতো বাজতে পারে। আব্দুল আহাদের মা খেয়াল করেন, ওনার হঠাৎ ঘুম ভেঙে যায়, উনি খেয়াল করেন যে ওনার পায়ের দিকে আব্দুল আহাদের বাবা উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। যেহেতু ওনার হাজব্যান্ড, উনি কিভাবে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় যে এটা উনি, এটা তো উনি বুঝতে পারেন, অর্থাৎ আব্দুল আহাদের মা বুঝতে পারেন, পেছন দিক থেকেও বুঝতে পারছেন যে আব্দুল আহাদের বাবা দাঁড়িয়ে আছে, মানে ঠায় দাঁড়িয়ে আছে উল্টো দিকে ঘুরে। উনি বলছেন যে এই আব্দুল আহাদের বাবা, এই আব্দুল আহাদের বাবা, এভাবে কয়েকবার ডাক দিয়েছেন। প্রথমবার ডাক দিয়েছেন, তখন কোনো রিপ্লাই না পেয়ে আবার একটু জোরে ডাক দিয়েছেন। দ্বিতীয়বার ডাক দিয়েছেন, তখনও কোনো রিপ্লাই না পেয়ে মনে করছেন যে শুনতেছে না, আবার ডাক দিয়ে এবার জোরে ডাক দিয়েছেন। এদিকে হয় কি, আব্দুল আহাদের বাবা উনি তো অন্য রুমে ঘুমিয়ে আছেন। উনি চিন্তা করছেন কী ব্যাপার, আমাকে ডাকে, দেখি যাই তো দেখি ওই পাশে। উনি উঠে দরজা খুলে যেই না ঢুকেছেন ভেতরে, তখন আব্দুল আহাদের মা চমকে উঠেছেন, কারণ উনি ওই সময় দেখছেন যে এইখানেও একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর দরজা দিয়ে আব্দুল আহাদের বাবা ঢুকছে। যখন আব্দুল আহাদের বাবা ভিতরে ঢুকে বলে যে এই কী হয়েছে, তখনই নাকি উনি দেখেন ওই অবয়বটা আর নেই। তখন তো পুরো ঘটনা খুলে বলেন যে এই ঘটনা, আমি তো এরকম জিনিস দেখলাম। তখন তো উনিও বললেন যে আমি তো তোমার ডাক শুনে চলে আসলাম, যে কী ব্যাপার তুমি ডাকতেছো। তো উনি মনে করছেন হয়তো বা আব্দুল আহাদের মা ডাকছে, যেহেতু উনি অন্য রুমে ঘুমিয়ে আছেন, এই রুমে আসার জন্য। তো এই তো গেল একটা এই রাতের ঘটনা। এরপর থেকে কিন্তু মারাত্মক আর একটা সমস্যা শুরু হয়ে যায়, তা হচ্ছে আব্দুল আহাদের মা বাবার দুজনের মধ্যে একদম ছোটোখাটো বিষয় নিয়ে ওনারা এমন ঝগড়াঝাটি শুরু করেন, যেটা আসলে ঝগড়ার কোনো ইস্যুই না। একজন আরেকজনকে মাঝে মাঝে সহ্য করতে পারেন না, এমন একটা অবস্থা হয় যে সংসারই ভেঙে যাবে, এমন একটা অবস্থা। তবে আব্দুল আহাদের বাবা অত্যন্ত সচেতন মানুষ, আল্লাহর রহমতে উনি কিন্তু এরকম সিচুয়েশনে বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এটা ঝগড়ার কোনো ইস্যুই না। তারপর ওনারও মেজাজ বিগড়ে যায়, আব্দুল আহাদের মায়ের মেজাজও বিগড়ে যায়। উনি সাথে সাথে কিন্তু সেটা সহ্য করে নেন, মানিয়ে নেন। উনি বুঝতে পারেন যে এটা আসলে একটা নির্দিষ্ট কারণে হচ্ছে, শুধু ঝগড়ার কারণে হচ্ছে না, বা কোনো বিষয় মনোমালিন্য হয়েছে, বিষয়টা এরকম না। এর মধ্যে আর একটা বিষয় ওনারা আবিষ্কার করেন, তা হচ্ছে এই আব্দুল আহাদ কি মনে করে একটা সাদা রঙের খুব সুন্দর বিড়ালের বাচ্চা নিয়ে আসছিল বাসায়। আনার পরই নাকি আব্দুল আহাদের মা মনে হচ্ছে বিড়ালটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছে, অথচ উনি কিন্তু বিড়াল পছন্দ করেন, বিড়াল দেখে ভয় পান না। কিন্তু বিড়াল উনি পালতেন না, এটা সত্য, কিন্তু বিড়ালকে যে উনি অপছন্দ করতেন, ঘৃণা করতেন, বিষয়টা এরকমও না। যখনই নাকি বিড়ালটাকে বাসায় নিয়ে আসা হয়েছে, উনি মনে হচ্ছে যে ভূত দেখেছেন, এমন আতঙ্কিত হয়েছেন। এই বিড়ালটা এখানে কেন, তাড়াতাড়ি সরা, আমি বিড়াল সহ্য করতে পারতেছি না, নিয়ে যা সরা। তো এমন আতঙ্কগ্রস্ত উনি হয়ে গেছেন, বা আতঙ্কিত হয়ে গেছেন, আর এমন একটা আচরণ ওই সময় করছিলেন, আব্দুল আহাদ বাধ্য হয়ে ওই বিড়ালটাকে বাসার বাইরে দিয়ে এসেছিল। অর্থাৎ আব্দুল আহাদের মা বিড়াল কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না, বিড়ালের উপস্থিতি উনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এই সমস্যা কিন্তু এখনও চলমান রয়েছে, এখনও পারিবারিক কিছু ঝামেলা মাঝে মাঝেই নাকি ওই জিনটা বাঁধিয়ে দেয়, যেটা আব্দুল আহাদের মায়ের সাথে রয়েছে। চেষ্টা করে যে আব্দুল আহাদের বাবার সাথে যেন তার দূরত্ব তৈরি হয়। তো
তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে এই ধরনের ঘটনাগুলো, বিশেষ করে যারা এই টাইপের আশিক জিনের খপ্পরে পড়েছে, হোক তা পুরুষ হোক সে মহিলা, তাদের সংসার জীবনটা কিন্তু খুবই দুর্বিষহ হয়ে ওঠে। অনেক ছোট ছোট বিষয় নিয়ে এমন ঝগড়া বেঁধে যায় যেটা আসলে ঝগড়ার কোনো ইস্যুই না, যেটা এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম। আরও একটা বিষয়, সেটা হচ্ছে বিড়াল কিন্তু নেগেটিভ এনার্জিগুলো শোষণ করতে পারে। আল্লাহ তাআলা তাদের বডিতে এমন একটা জিনিস দিয়ে রেখেছেন যে ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, এই জিনিসটা কিন্তু বিড়াল অনেকটাই দুর্বল করে দেয়, যার কারণে কোনো নেগেটিভ এনার্জি থাকলেও তা বিড়ালের উপস্থিতি সহ্য করতে পারে না। আর বিড়াল এমন একটি প্রাণী, যেই প্রাণীকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। অনেকেই কিন্তু বিড়ালকে বিনা কারণে আঘাত করে থাকেন, কোনো কারণ ছাড়াই। এটা কিন্তু মোটেও উচিত নয়। শুধু বিড়াল কেন, কোনো প্রাণীকেই বিনা কারণে আঘাত করা উচিত নয়। অনেকেই বলেন বিড়ালের অভিশাপ যদি একবার কারো লেগে যায়, এ থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। কোনো হুজুর দিয়ে ঝাড়ফুঁক করিয়ে কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার, আল্লাহ যদি ক্ষমা না করেন। এই জন্য বিনা কারণে আমরা কোনো প্রাণীকে আঘাত করব না, আর রাতের বেলা তো অবশ্যই করব না। ধন্যবাদ জানাচ্ছি এহতেশামুল হক নিয়ামুলকে আপনার পাঠানো ঘটনার জন্য। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এই এপিসোডে ঘটনা পাঠিয়েছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল 500কে উপলক্ষে আমাদের যে স্পেশাল এপিসোডটি হবার কথা ছিল, সেটা কিন্তু ইনশাল্লাহ হবে। আমরা 2টি এপিসোড করার পরিকল্পনা নিয়েছিলাম, সেই অনুযায়ী আমরা কিন্তু গত সপ্তাহের শুক্রবারে একটা এপিসোড করেছি। ইনশাল্লাহ আগামীকাল কিন্তু আরও একটি এপিসোড করার পরিকল্পনা রয়েছে, আল্লাহ কবুল করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হারেস শেখ। ওনার বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রামে। তো মূলত ঘটনাটি ঘটেছে ওনার সৌদি আরবে থাকাকালীন। উনি সৌদি আরবে এসেছেন 2017 সালে, আর ওখানে গিয়ে উনি মূলত রাজমিস্ত্রির কাজ করেন। আর সৌদিতে যারা থাকেন তারা অবশ্যই জানেন, যে এই তথ্যটা উনি জানিয়েছেন সেটা হলো ওখানে যারা কনস্ট্রাকশনের কাজ করেন তারা আলাদা আলাদা সেকশনে কাজ করেন। যেমন যারা গাঁথনি করেন তারা শুধু গাঁথনি করেন, আবার যারা প্লাস্টার করেন তারা শুধু প্লাস্টারই করেন, সবাই আলাদা আলাদা কাজই করে। ঠিক তেমনি এই যে হারেস শেখ ভাই, উনিও কিন্তু আলাদা কাজ করতেন, আর ওনার কাজটা ছিল প্লাস্টারের কাজ। আর ওখানে যাদের আন্ডারে, মূলত যে কন্ট্রাক্টর যাদেরকে বলে আর কি, তাদের আন্ডারে কাজ করতে হয়, ওনাদেরকে মুদির বলা হয়। তো ওখানে বাইরের এক মুদিরের সাথেই উনি কাজ করতেন, আর ওনারা বিল্ডিংয়ে থেকেই কাজ করতেন। তো উনি প্রথম 1 বছর রিয়াদে কাজ করেছেন, তারপর আবার গিয়েছেন আভা নামক জায়গায়, আভাতেও 1 বছর কাজ করেছেন। এরপর উনি চলে গিয়েছেন হাইল শহরে। মূলত ওখানেই ঘটনাটির সূত্রপাত হয়। রিয়াদ এবং আভাতে যখন কাজ করেছেন তখন এই হারেস শেখ অন্যের অধীনে কাজ করেছেন, আর যখন হাইল শহরে গিয়েছেন তখন 6 মাসের মতো অন্যের সাথে কাজ করেছেন। এরপর 6 মাস উনি নিজেই কাজ ধরেছেন, সাথে আরো 2জনকে নিয়ে উনি কাজ শুরু করেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্ডিং যদি কাজ শুরু হয়, ওই বিল্ডিং এর থাকার মতো যদি কোনো ফাঁকা জায়গাও তৈরি হয়, সেখানে তারা থাকেন আর কি। আর যদি কিছুই না থাকে তাহলে ওই বিভিন্ন কন্টেইনারের মতো যে জিনিসগুলো রয়েছে সেগুলো সেখানে স্থাপন করে ওইভাবে থাকতে হয় আর কি। তো এই যারা সৌদিরা যারা নতুন বাড়িগুলো যারা বানাতো আর কি, তারা ফাঁকা জায়গায় এই বাড়িগুলো তারা তৈরি করে আর কি। তো ওনাদের যে প্রথম কাজটা ছিল ওই হাইল শহরের ওই দিকটাতে, তো প্রথম দিকে ওই ফাঁকা জায়গাতেই ওনারা কাজ ধরেছিলেন। তো অনেক দূরে দূরে নতুন নতুন বাড়িঘর হচ্ছে। তো যাই হোক, ওনারা কাজ করতে থাকেন, 10-12 দিন ভালো মতোই কাজ করেছেন। এরপর থেকে গভীর রাত্রের বেলা
ওনারা যখন সবাই শুয়ে পড়তেন খাওয়া দাওয়া করে, ঘুম ঘুম ভাব, মানে চোখে ঘুম আসছে বা কেউ ঘুমিয়েও গেছেন, হঠাৎ করে মনে হতো চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে। ওই পাথর যেগুলো রয়েছে সেই পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কেউ সরিয়ে নিচ্ছে, এরকম মনে হতো আর কি। কিন্তু প্রথম প্রথম এটাকে মনের ভুল ভেবে কেউ আসলে এগুলা নিয়ে তেমন কোনো আলোচনা করেনি। আর এগুলো মনের ভুল হওয়াটাও স্বাভাবিক, কারণ রাতের বেলা মরুভূমির মধ্যে কিন্তু যে বাতাসগুলো প্রবাহিত হয় সেগুলো এক ধরনের হু হু শব্দ করে, মানে শন শন শব্দ করে। অনেক সময় এই শব্দ মনে হতে পারে আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে, বিষয়টা এরকম মনে করেছেন। তো একদিন কি হয়, সকালবেলা এই যে হারেস ভাই ওনার সাথে আরো যে দুজন ছিলেন, ওরা তিনজন মিলে খেতে বসেছেন। তো একজন আবার বলে যে আচ্ছা হারেস ভাই, আপনি কি রাত্রে কিছু টের পাইছেন? উনি বলছেন কি টের পাবো, বুঝলাম না তো বিষয়টা। তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে তার যখন রাতে ঘুম ভেঙে যায় তখন তার কাছে মনে হয় কেউ যেন বাইরে হেঁটে বেড়াচ্ছে। তো ওই চিন্তা করে সে কিন্তু বাইরে গিয়েছেও, মোবাইলের ফ্ল্যাশ লাইট সামনে জ্বালিয়ে দেখার চেষ্টা করেছেন কেউ আছে কিনা, বা তাদের সাথে আরো যারা আছে তারা কেউ বাইরে বের হয়েছে কিনা, কিন্তু উনি দেখেছেন যে সবাই ভেতরেই রয়েছে। তো এরপর উনি মনের ভুল ভেবে এসে শুয়ে পড়েছেন। এরপরেও একই জিনিস দেখেছেন, পায়ের শব্দ, দৌড়াদৌড়ির শব্দ, টুকটাক কাজ করছে এরকম শব্দ। তো এই বিষয়গুলো যখন উনি জানান তখন সাথে অন্য যিনি ছিলেন উনি বলেন আরে না, এগুলো ভুল টুল শুনছিস আর কি, এগুলো কিছু না। কিন্তু এই হারেস ভাই উনি বলেন না, ও ভুল শোনে নাই, ও ঠিকই শুনেছে, কারণ রাতের বেলা একই ধরনের বিষয়টা আমিও শুনেছি। তো এই কথা শোনার পর সবার তো ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে ভয়ে, কারো গলা দিয়ে আর খাবার নামছে না। ঠিক কিভাবে তারা এই জায়গায় থাকবে, কারণ কাজ তো করতে হবে, কিন্তু এই ধরনের ভয়ের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কি হবে? তো ওখান থেকে একটু দূরে, মানে ওখানে তিনজনের একটা গ্রুপ ছিল, কিন্তু তার মানে এই না যে তিনজনই কাজ করছে, আর অনেকে কাজ করছিল। অনেকে যারা কাজ করছে এর মধ্যে কিন্তু এই হারেস ভাইয়ের মামাতো ভাই ছিল। সে আবার বলছে যে শোন, সৌদি আরবের জিনেরা অধিকাংশই ভালো, ওরা খুব বেশি ভয় ভীতি দেখায় না, ক্ষতি করে না। তবে রাতের বেলা কেউ বের হওয়ার সময় অবশ্যই, বিশেষ করে ওয়াশরুমে যাওয়ার সময় অবশ্যই কাউকে ডেকে নিয়ে যেতে হবে, তা না হলে হুটহাট করে ওদের বিরক্ত হলে ওরাও ক্ষতি করতে পারে, যদিও বা ওরা ইচ্ছাকৃতভাবে নাকি ক্ষতি করে না। তো এরকমটা বলে আর কি। তো যাই হোক, তো কাজ তো চলছে, তারা ওই জায়গার কাজটা অল্প কিছুদিনের মধ্যে শেষ করে, মানে তাদের যতটুকু কাজ ছিল তারা একটা অংশের কন্ট্রাক্ট পেয়েছিল, ওইটুকু কাজ শেষ করে তারা চলে যায়। এরপর আর একটা কাজ পায়, তো যেই কাজটা পায় ওইটা আবার অনেক বড় একটা বিল্ডিং ছিল। তো ওইখানের কাজ শেষ হতে বেশ অনেক সময়ই লাগবে, 3 থেকে 6 মাস বা এরকম, এর থেকে বেশিও লাগতে পারে। তো এ ধরনের কাজ পাওয়াটা ভালো, কারণ অনেক সময় একটা কাজের মধ্যে থাকা যায়। তো ওনারা ওইখানে গিয়ে 2-3 দিন কাজ করেছেন। এরপর এক রাতের বেলা, তার তখন বেশ গভীর, এই হারেস ভাইয়ের ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যায় বিড়ালের ডাকে। তো উনি শোয়া থেকে উঠে বসেন এবং দেখেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, সাদা ধবধবে, শুধু মিউ মিউ করছে। তো হারেস ভাই বুঝতে পেরেছিলেন বিড়ালটির মনে হয় খুব ক্ষুধা পেয়েছে। তো ওনারা যে জায়গাটাতে থাকতেন ওখানে ফ্রিজ ছিল, তো ফ্রিজে ওনাদের মাছের টুকরো রাখা ছিল। তো ফ্রিজ থেকে একটা মাছের টুকরো বের করে ওই বিড়ালটিকে উনি দিয়ে আসেন, দিয়ে আবার উনি রুমে চলে আসেন, ভাবলেন যে ওটা খেয়ে হয়তো বা চলে যাবেন, উনি আবার ঘুমিয়ে পড়েছেন। তো ঘুম ভাঙলো আবারও বিড়ালের বাচ্চার মিউ মিউ শব্দতে। বিড়ালের বাচ্চা যে ওনার রুমের ভিতরে ঢুকেছে বিষয়টা এরকম না, ওই বাইরে মিউ মিউ করছে। তো উনি আবার বাইরে যান, কারণ ওই মিউ মিউ শব্দ উনি ঘুমাতে পারছিলেন না। তো গিয়ে দেখেন ওই মাছটা ওই বিড়ালটা খেয়ে ফেলেছে। তো হয়তো বা আরও কিছু খাবার চাচ্ছে, তো উনি আবারও খাবার দেন। তো খাবার দেওয়ার পর উনি দেখেন যে নাইট শিফটে ওনার যে ডিউটি, সেই ডিউটির সময়টা অনেকটা মানে চলে এসেছে। এখন যদি ঘুমিয়ে পড়েন তাহলে আবার ডিউটিতে যেতে দেরি হয়ে যেতে পারে। তো উনি আর তখন আর ঘুমান না, হাত মুখ ধুয়ে ওনার কাজের পোশাক পরে উনি কাজে চলে যান। তো কাজ করছেন, উনি দেখেন যে ওই বিড়ালটা আবার ওনার ওইখানে চলে এসেছে। তো বিড়ালটা খুবই সুন্দর ছিল। তো হারেস ভাই বিড়ালটাকে উনি সাথে রেখে দেন এবং এই বিড়ালটি ওনার সবসময় সঙ্গীর সাথী হয়ে যায়, ওনার সাথেই ঘুমাতো, কাজের সময় ওইখানে বসে থাকতো, উনি যদি দূরে সরে যেতেন সেখানে চলে যেত। এইভাবে প্রায় 20 দিনের মতো কেটে যায়। সময়টা খুব ভালো যাচ্ছিল, তবে বেশ গরম পড়েছিল ওই সময়। তো গরম যখন পড়ে ওইখানকার যে বাস্তবতা, ওনারা যেখানে ছিলেন
তো ওনাদের থাকার জায়গাটা যেখানে ছিল উনি ওইখানে না থেকে ছাদে ঘুমাতেন, ওখানে বেশ বাতাস, খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ থাকে আর কি। তো উনি ওইখানে চলে আসতেন। তো উনি ছাদে গিয়েছেন ঘুমানোর জন্য, বিড়ালটাকেও সাথে নিয়ে গেছেন। তো ছাদে যখন উনি শুয়েছেন, ঘুমিয়েও গেছেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম মূলত ভেঙেছে ওনার ওই বিড়ালের ডাকে। তবে এবার ওই বিড়ালটি মূলত ক্ষুধার তাড়নায় ডাকছিল না, খুব ভয়ঙ্করভাবে ডাকছিল। অনেক সময় বিড়াল যদি ভয়ঙ্কর কিছু দেখে একজন গড় 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 শব্দ করে, অদ্ভুত শব্দে ডাকাডাকি করে, বিড়ালটি মূলত ওইভাবে ডাকছিল। তো উনি ওনার বালিশের পাশে থাকা মোবাইলটা দিয়ে মোবাইল থেকে দেখেন যে তখন রাত বাজে 2টোর মতো, আর বিড়ালটা ওই দিকে গিয়ে ওনার থেকে একটু দূরে গিয়ে ওরকম ডাকাডাকি করছে। তো মনে হচ্ছে ওই বিড়ালটা ভয়ঙ্কর কিছু একটা মানে দেখছে, এবং ওই জিনিসটাকে দেখে বিড়াল ভয় পাচ্ছে আর ওটাকে তাড়ানোর চেষ্টা করছে। হারেস ভাইয়ের তখন একটা বিষয় মনে পড়ে যায়, একটা কথা কোন একজন হুজুর বলেছিলেন যে বিড়াল যেখানে থাকে আশেপাশে সাধারণত কোনো দুষ্টু জিন আসতে পারে না। বিড়াল নাকি জিনকে তাড়িয়ে দিতে সক্ষম, তবে জিন যদি খুব বেশি শক্তিশালী হয় তাহলে বিড়াল ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে দেখেন ওই বিড়ালটি ওই বিল্ডিংয়ে যে সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। তখন উনি প্রচণ্ড ভয় পান। উনি ওই হুজুরের ওই কথাই স্মরণ করেছেন যে বিড়াল তখনই চলে যায় যখন জিন খুব শক্তিশালী হয়। তখন উনি চিন্তা করেন এখন ছাদে আছি, আশপাশ তো মানে এরকম খুব প্রোটেক্টেড না, এটা তো একটা ওয়েল ডেকোরেটেড বিল্ডিং না, এটা নির্মাণাধীন ভবন। তো ওনাদের থাকার জন্য যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার একপাশে করে দেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গায় করে দেওয়া হয়েছে, মানে ক্ষণস্থায়ীভাবে আর কি। তো এই জায়গাতে এখন যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে? আর উনি নিশ্চিত বুঝতে পারছিলেন কোনো একটা অদৃশ্য শক্তি ওনার সামনে রয়েছে। যেহেতু ওই বিড়ালটা দৌড়ে চলে গেছে নিচে, তখন নিশ্চয়ই ভয়ানক কিছু হতে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে কি হয়েছে, উনি তো ভয় পাচ্ছেন সিঁড়ি দিয়ে কোনো কিছু ওঠার শব্দ। তো উনি চিন্তা করছেন আবার সিঁড়ি দিয়ে কিছু ওঠে কিনা, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই ওর মামাতো ভাই যিনি ছিলেন তার আবার তার ঠিক ইমিডিয়েট নিচের ফ্লোরে ঘুমাতো। তো সে উঠে এসেছে, এসে বলছে যে ভাই তোমার বিড়ালটা আমার এখানে চলে আসছে, এসে আমাকে টানা হেঁচড়া করছে। তো ঘুম থেকে উঠে দেখি তোমার বিড়াল, তো চিন্তা করলাম তোমার কোনো বিপদ হলো কিনা। তো তখন উনি হাফ ছেড়ে বাঁচেন। বিড়ালটি মূলত দৌড়ে নিচতলায় গিয়ে তারই মামাতো ভাই যেখানে শুয়েছিল সেইখানে গিয়ে তাকে মানে আঁচড় দিচ্ছিল, যাতে করে আঁচড় তার ঘুম ভেঙে যায়। সেই ঘুম থেকে উঠে যখন ওই বিড়ালটাকে দেখেছে চিন্তা করছে এটা তো আমার মামাতো ভাই হারেসের বিড়াল, এখানে চলে আসলো, নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। মূলত বিড়ালের ওই ইশারাতে উনি এখানে চলে এসেছেন। তবে উনি আসার পরে আর কোনো ভয় উনি পান নাই। তখন উনি আর ওইখানে ঘুমান নাই, উনি ওনার মামাতো ভাইদের সাথে ঘুমানোর জন্য নিচে চলে গিয়েছেন। এবং ওখানে কি হয়েছিল এটা বলেন। তো এই ঘটনার প্রায় 7 মাস অতিবাহিত হয়ে যায়। তো এর মধ্যে ওই বিড়ালটি আবার হারিয়েও যায়। এর মধ্যে ওই বাড়ির কাজটাও অনেকটা শেষ হয়ে যায়, আর অল্প কিছু কাজ ছিল। তো এক রাত্রে কি হয়, হঠাৎ করে মনে হচ্ছে ওনার বোবায় ধরেছে, এরকমটা মনে হচ্ছে। তো ওনার কিন্তু ঘুম ভেঙে গেছে, চোখ খোলেন। চোখ খোলার পর উনি দেখেন ধপ 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 এরকম একটা পায়ের শব্দ হচ্ছে, এবং বেশ দূরে হচ্ছে, আস্তে 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 কাছে আসছে। কিন্তু মানুষের হাঁটার শব্দ এরকম হয় না, কারণ এখানে তো উনি ঘুমান, এরকম শব্দের সাথে তো উনি পরিচিত। মনে হচ্ছে ভারী একটা পা, সেই পায়ের ওজন না হলেও 20 কেজি হবে পায়ের পাতার ওজন। তো এরকম 20 কেজি পায়ের পাতার ওজন যদি হয়, মানে আধা মণ পায়ের পাতার ওজনই যদি হয়, তাহলে সেই বডির উচ্চতাটা কতটুকু। এরকম ধপ ধপ শব্দ ওনার দিকে আসে, আর ওনার শরীরটাও হঠাৎ করে মনে হলো নিস্তেজ হয়ে গেল। উনি নড়াচড়া করতে পারছিলেন না। আওয়াজটা আস্তে আস্তে কাছে আসছে। একটা আবছা অবয়ব ওনার কাছে মনে হচ্ছিল যে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে উনি একদম জ্ঞান হারিয়ে ফেলেছেন ভয়ে। ওনার কিন্তু সময় সেন্স ছিল, এটা বোবায় ধরা না, ওনার সেন্স ছিল, কিন্তু উনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তো এরপর ওনার যখন জ্ঞান আসে তখন মূলত অনেক বেলা হয়ে গেছে, তখন সকাল 10টা বাজে। এর মধ্যে নিচে কাজ শুরু হয়ে গেছে। উনি বা ওনার সঙ্গী সাথী যারা আছেন ওনারা নাকি কেউই কাজে যান নাই। তো
নিচ থেকে একজন লোক উঠে চলে আসছে, উঠে এসে ওনাকে তো ডাকাডাকি করেছে, প্রথমবার ডেকে চলে গেছে। ওনার মানে ঘুম ভাঙে না, উনি তো মনে করেছেন মানে যিনি ডেকেছেন যে সে ঘুমাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে আবার যখন এসেছেন তো ইতিমধ্যে ওনার তো জ্ঞান ফেরত এসেছে। তো এই ধরনের বিভিন্ন বিষয়, বিশেষ করে সৌদি আরবে নির্মাণাধীন কোনো বিল্ডিংয়ে কেউ যদি থাকেন, বা কোন একটা বিল্ডিং বা কোন একটা স্থাপনা নির্মিত হচ্ছে, আশেপাশে কন্টেইনারের মতো কোনো জায়গা করে ওনারা ঘুমাচ্ছেন, হর হামেশাই নাকি এই ধরনের ঘটনা ওনাদের সাথে ঘটে। ঘটনাটি হচ্ছে এমন, গ্রামে একটি ছেলে ছিল যে কিছুটা অ্যাবনর্মাল টাইপের। তো অ্যাজ ইউজুয়াল তার বয়স বাড়তেই ছিল এবং একটা সময় সে কিশোর বয়স পার করে যৌবন বয়সে চলে যায় বা পা রাখে। তো গ্রামবাসী তাকে প্রায় বিয়ে শাদী নিয়ে হাসি ঠাট্টা করতো বা বিয়ে শাদীর কথা বলতো। তো একটা সময় পরে ছেলেটিরও বিয়ে করার প্রতি একটা ঝোঁক বা নেশা তৈরি হয়। সে তার বাসায় প্রস্তাব দেয় বা বলে তার বাবা মাকে যে আমি আসলে বিয়ে করতে চাই, বিয়ে করে সংসার করতে চাই। তো যদিও তার বাবা মার ইচ্ছা ছিল তার ছেলের বিয়ে দেওয়ার, কিন্তু যেহেতু ছেলেটা একটু অ্যাবনর্মাল বা প্রতিবন্ধী টাইপের, মানে শারীরিক গঠন ঠিক থাকলেও সে একটু কথা বলতে পারতো না, একটু ভোলা টাইপের, আলা ভোলা টাইপের, যেটা আমরা বুঝে থাকি আর কি, ঠিক ওই রকম টাইপেরই ছেলেটা। তো কোনো মেয়ের বাবা মা তাকে দেখলে আসলে মেয়ের সাথে বিয়ে দিতে চাইতো না। তো এইটা একটা প্রতিবন্ধকতা ছেলেটার জন্য। যেখানেই পাত্রী দেখার জন্য যাই, তারা হয়তো চেষ্টা করে যে একটু গরিব ফ্যামিলির হলেও যেন একটা মেয়েকে, মানে মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে দিতে পারি, কিন্তু আসলে তার বাবা মা অনেক চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে যায়। কিন্তু ছেলেটা অকারণেই ভাবতে থাকে যে হয়তো তার বাবা মাই তার ইচ্ছা করে বিয়ে দিচ্ছে না। তো একটা সময় সে কিন্তু নিজের প্রতি ক্ষোভে ফেটে ওঠে এবং ফেটে পড়ে, এবং যেটা হয় যে নিজের প্রতি একটা নিজের রাগ কাজ করে যে আমি আসলে কেমন বিয়ে করতে পারলাম না, বা তার পরিবারের প্রতিও তার একটা রাগ জন্ম নেয় মনের মধ্যে যে তার পরিবার থেকেই হয়তো তার বিয়ে দিচ্ছে না। যাই হোক, তো একদিন এক লোকের সাথে সে বিষয়টা নিয়ে কথা বলে যে আমার তো আসলে বিয়ে করার খুব ইচ্ছা, কিন্তু হয়তো আমার বাবা মাই আমার বিয়ে দিচ্ছে না। তো এই মুহূর্তে আসলে আমি বিয়ে করার জন্য কি করতে পারি বা কি করা উচিত। তো লোকটি তার কথা গভীর মনোযোগ দিয়ে শোনে এবং একটা সময় সে লোকটি তাকে সাজেস্ট করে যে হ্যাঁ, তবে একটা কথা কি, যে তার বাবা মারও তার বিয়ে দেওয়ার প্রতি অনীহা ছিল, কারণ যেহেতু ছেলেটা একটু বোকাশোকা ছিল এবং কাজ বা হিসাব নিকাশ বুঝতো না, তো বিয়ে দিলে হয়তো পরবর্তী জীবনটা তার কেমন যাবে। যাই হোক, তার বাবা মা হয়তো অত গুরুত্ব দিয়ে তার বিয়ের বিষয়টি কখনোই দেখতো না। তো যেটা হয়, সে লোক তাকে পরামর্শ দেই যে একটা নাটক করলে হয়তো তার বাবা মা ভয় পেয়ে তাকে বিয়ে দিতে বাধ্য হবে। তো তার সেই পরিকল্পনা অনুযায়ী তাকে শিখিয়ে দেওয়া হয় যে তুমি দড়ি নিয়ে আম বাগানে যাবে। আপনারা হয়তো জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, এবং আম আমাদের বাড়ির আশেপাশে বা সামনে পেছনে সব জায়গাতেই আমের বাগান। আমের বাগানগুলো এত বিস্তীর্ণ বা বিস্তৃত যে দিনের বেলায় আসলে আমের বাগানে অন্ধকার থাকে। অনেক সময় এমন হইতো যে আমরা ছোটবেলায় কিছু বড় বড় বাগান ছিল যেগুলোতে দিনের বেলা যেতে ভয় পেতাম, হয়তো সূর্যের আলো পৌঁছতো না, এইরকম বড় বড় বাগান ছিল। তো যাই হোক, মূল গল্প ফিরে আসি আবার, ঘটনায় ফিরে আসি আবার। তো সেই লোক আর কি তাকে পরামর্শ দেয় যে তুমি দড়ি নিয়ে আম বাগানে যাবা, তারপরে গলায় দড়ি আটকানো, মানে ফাঁস আটকানোর চেষ্টা করবা। লোক দেখানো একটা নাটক আর কি, যে বিষয়টা এমন যে তুমি বিয়ের জন্য যেন আত্মহত্যা করছো বা গলায় দড়ি দিচ্ছ, ঠিক ওই মুহূর্তে আমি তোমাকে গিয়ে ধরে নিব বা বাঁচিয়ে নিব। এতে গ্রামে বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং যেটা হবে যে তোমার বাবা মায়ের মাথায় টনক নড়বে তোমার বিয়ে দেওয়ার জন্য, বা গ্রামবাসীরা সবাই হয়তো তখন মিলিত চেষ্টা করে সবাই তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। যেই কথা সেই কাজ, ছেলেটিকে তার কথা মতো সে পাঠিয়ে দিয়েছে, এবং যেহেতু তার একটু পরে যাওয়ার কথা ছিল তাই সে ছেলেটিকে বলে যে তুমি দড়ি নিয়ে বাগানের দিকে যাও, আর আমি জাস্ট একটা দোকানে পান বা কিছু একটা নিয়ে বাগানের দিকে আসছি, ঠিক তুমি যখন ঝুলতে যাবে ঠিক ওই মুহূর্তেই আমি তোমাকে ওইখানে এসে বাঁচিয়ে নিব। পরিকল্পনা অনুযায়ী ছেলেটা চলে যায় বাগানে। সে তার মতো করে ছাগল বাঁধা দড়ি দিয়ে গলায় মানে ফাঁস আটকানোর চেষ্টা করে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই লোকটা যেই দোকানে কিছু কেনার জন্য গিয়েছিল সেইখানে কোনো একটা লোকের সাথে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে
3 থেকে 4 মিনিট দেরি করে ফেলে এবং সেটা তার মনের অজান্তে। সে কিন্তু তার এটা মাথায় ছিল না যে সে একজনকে পাঠিয়েছে বাগানে ফাঁস নেওয়ার জন্য গলায়। পরক্ষণে যখন 3-4 মিনিট পরে তার মনে পড়ে, তখন সে ওইখান থেকেই দেয় একটা দৌড়। একটা সময় সে দৌড়াতে দৌড়াতে বাগানের কাছাকাছি আসলে সে একটা অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে যায়। সেটা হচ্ছে ছেলেটি ঠিক যেই গাছের ডালে ফাঁস লাগাচ্ছে সে কিন্তু দেখতে পাচ্ছে দূর থেকেই, কিছু দূর থেকে, যে ছেলেটি আমের ডালের সাথে দড়িটি বেঁধে দিয়েছে এবং সে তার গলায় ফাঁস লাগাচ্ছে। আর ঠিক ওই গাছটা ঘিরে চারিদিকে একই রকমের মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, মানে একই ধরনের, হয়তো মানে বিষয়টা এমন যে পাঞ্জাবি পরে তারা একই রকম দেখতে সবাই, এবং তারা চারদিকে দাঁড়িয়ে আছে গাছটা গোল করে ঘিরে, এবং মাঝখানে সে ছেলেটা ফাঁসি দিচ্ছে। তো সেই ছেলেটা কিন্তু নিজের মনেই, মানে সে তো জানে যে তাকে বাঁচিয়ে নেবে, এই ভেবে সে নিজের মনেই কিন্তু গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছে। তো এই লোকটা ঠিক মানে এর পরিকল্পনা ছিল যে আমি বাঁচিয়ে নিব, কিন্তু যেহেতু সে উঁচু ডালে আছে কাজেই তাকে তো গাছে উঠতেই হবে তাকে বাঁচাইতে হইলে। ছেলেটা কিন্তু গাছের একটু উঁচু দিকে উঠে ডালে মানে দড়ি লাগাচ্ছিল। তো সে যখন দৌড় দিয়ে তাকে বলতে যায়, মানে বাধা দিতে যায় যে অত উঁচুতে বাঁধিস না যেন আমি তোকে নিচ থেকে ধরতে না পারি। তো এই কথাটা বলার চেষ্টা করা বা তাকে আটকাতে চেষ্টা করার জন্য সে যখন দৌড়িয়ে যায়, যে অবয়ব বা যেই মানে ইয়াগুলো, ওই মানে মানুষের মতো যে অবয়বগুলো যে চারিদিকে ঘিরেছিল গাছটাকে, ঠিক তাদের মধ্যেই কেউ একজন তাকে উদ্দেশ্য করে হাত দিয়ে একটা মানে ঝটকা বা থামানোর ইশারা দেয়, যে থাম, দাঁড়া, ঠিক এইরকম টাইপের। তো যদিও সে ওই অবয়বগুলো থেকে প্রায় 4-5 হাত দূরে ছিল, তারপরেও সে একটা মানে ধাক্কা অনুভব করে এবং ছিটকে পড়ে যায় প্রায় 10 থেকে 15 হাত দূরে, এবং সে অবাক হয়ে ওই মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখে যে ছেলেটা একটার পর একটা স্টেপ পার করছে গলায় ফাঁস দেওয়ার, এবং শেষ মুহূর্তে ঠিক গলায় ফাঁস দিয়েই সে ঝুলে পড়ল। কিন্তু সে চাইলেও ওখানে যেতে পারেনি, কোনো একটা অদৃশ্য শক্তি তাকে মাটির সাথে যেন চেপে ধরে রেখেছিল। কিন্তু সে ওখান থেকে চিৎকার চেঁচামেচি করছিল। তার চিৎকার চেঁচামেচি শুনে পাশের মাঠে থাকা লোকজনগুলো দৌড়ে আসে, এবং যতক্ষণে মানুষ আসে ততক্ষণে আসলে সে মারা যায়। তো এই ছিল আমার একটা ঘটনা। তো পরবর্তীতে সে আসলে সবার সামনে না বললেও তার মৃত্যুর আগে কারো সামনে এই গল্পটা করে গিয়েছিল বা এই ঘটনাটা বলে গিয়েছিল যে আজ আমি মানে ঘটনাটার সাক্ষী আমি। তো সবাই ভালো থাকবেন আর ভৌতিকতাকে সবাই ভালোবাসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। ঢাকার একটা টেলিকম ব্যাংকিং সংস্থায় রাতের শিফটে সার্ভারের মনিটরিংয়ে কাজ করি। নাইট ডেস্কে একটা না স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আর কাস্টমার কেয়ারের ব্যাক এন্ড ডেটা ট্র্যাক করে আমার প্রতিদিনের কাজ। আজ থেকে ঠিক মাসখানে আগের কথা। একটা নিঝুম রাতের ঘটনা। রাত তখন আনুমানিক 3:25। পুরো ফ্লোরে আমি একাই ডিউটিতে ছিলাম। হঠাৎ করেই আমার সামনের প্রাইভেট ল্যান্ড ফোনটা কোনো রিংটং ছাড়াই অদ্ভুত একটা স্পার্কের শব্দ করে স্পিকারে অন হয়ে গেল, এবং ফোন স্ক্রিনে কোনো নাম্বার দেখাচ্ছিল না, কেবল স্ক্রল করছিল একটা মেসেজ, আর তা হলো ইনকামিং অটোমেটেড ভয়েস টেস্ট। আমি তা দেখার পরে ভেবেই নিয়েছিলাম যে সার্ভারে কোনো টেস্ট কল হয়তো। তাই আমি হেডফোনটা কানে দিয়ে রিসিভারটা অন করতেই একটা অত্যন্ত ঠান্ডা যান্ত্রিক নারী কণ্ঠের অটোমেটেড ভয়েস মেসেজ বেজে উঠল, যেখানে বলা হলো যে হ্যালো সুমিত, আমাদের সার্ভার মেইনটেন্স না টেস্ট চলছে, আপনার অবস্থান নিশ্চিত করতে 1 চাপুন, আপনার চারপাশের অন্ধকার যাচাই করতে 2 চাপুন, আর আপনার ঠিক পিছনে কে দাঁড়িয়ে আছে তা জানতে 3 চাপুন। এই কথাটা শুনতেই আমার হাতের তালু ঘামতে শুরু করলো, কেননা এ তো কোনো সাধারণ ব্যাংকের প্রি রেকর্ডেড IVR মেসেজ নয়। আমি ভাবলাম
কেউ হয়তো আমার সাথে কোনো প্র্যাঙ্ক বা রসিকতা করছে। তাই আমি ডেকে গিয়ে বললাম, কে বলছেন? ফালতু মজা বন্ধ করেন, সবসময় মস্করা মনে থাকে না। এমন বলার পরে কিন্তু ওপার থেকে সেই যান্ত্রিক রোবটিক গলাটা আবারও বেজে উঠল। সে বলল, ভুল ইনপুট, আপনি কোনো বোতাম চাপেননি, তাই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে 3 নম্বর বিকল্পটি নির্বাচিত করা হলো। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই পুরো সার্ভার রুমের সেন্ট্রাল এসি থেকে অস্বাভাবিক শা শা শব্দ শুরু হলো। ঘরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে এত নিচে নেমে গেল যে মনিটরের ক্যাচে বা মনিটরের কাছে বাষ্প জমতে শুরু করলো। টেলিকম ফোনের প্রতিটা ল্যাপটপ আর মনিটরের স্ক্রিন একসাথে নীল হয়ে ব্ল্যাক হয়ে গেল। সেগুলোর স্ক্রিনে ভেসে উঠল কেবল একটা মাত্র লাইন, দ্য কল ইজ কানেক্টেড ফ্রম দ্য ইনসাইড, যে কলটি ভেতরের লাইন থেকে যুক্ত হয়েছে। হঠাৎ আমার কানের কাছে হেডফোনের স্পিকার থেকে কোনো মানুষের জোরে জোরে হাঁপানোর আর নিঃশ্বাস ফেলার মতো শব্দ আসতে লাগলো। আর সেই অটোমেটেড ভয়েস মেসেজটা আবারও বেজে উঠল, কিন্তু এবার সেটার গলায় কোনো যান্ত্রিক ভাব ছিল না। তা ছিল একটা বরফের মতো ঠান্ডা কর্কশ মানুষের গলা, যেখান থেকে বলা হলো, সুমিত, আপনার চেয়ারের ঠিক পিছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, সে আপনার ডান কাঁধে হাত রাখতে যাচ্ছে। এই কথাটা শুনতেই ভয়ে আমার শরীর এক নিমিষেই অবশ হয়ে গেল। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখলাম আমার চেয়ারের ঠিক পেছনের অন্ধকারের ভেতরে দুটো জ্বলন্ত লাল LED বাতির মতো চোখ স্পষ্ট ফুটে উঠেছে। ওটার কোনো মানুষের শরীর নয়, ওটা একটা মানুষের আকৃতির কুচকুচে কালো রোবটিক মেটাল আর তাজা পচা তারের জটলা। ওটার ভেতর থেকে পোড়া প্লাস্টিক আর তাজা রক্তের বিশ্রী ঝাঁঝালো গন্ধ ছড়াচ্ছিল। তার একটা কালচে ধাতব হাত ধেয়ে এসে সরাসরি আমার গলার শ্বাসনালী চেপে ধরল। ওটার সেই তামাটে কেবল আর ধারালো তামার ফাইবারগুলো সরাসরি আমার গলার চামড়া কেটে ভেতরে মাংসের মধ্যে ঢুকতে শুরু করলো। ওটার ভেতর থেকে কারেন্টের তীব্র স্পার্ক বের হচ্ছিল, যা আমার পুরো শরীরে ইলেকট্রিক শক দিতে লাগলো। সেই মেটালিক অবয়বটা, ওটার ফাঁপা স্পিকারের মতো মুখটা আমার কান অব্দি নিয়ে এসে সেই অটোমেটেড কণ্ঠস্বরে বলে উঠল, আপনার এই লাইফ লাইনটি এবার চিরতরে ডিসকানেক্ট করা হচ্ছে। এই কথা শুনতেই আমার চোখের সামনে সর্ষে ফুল ফুটে উঠল। আমি বুঝতে পারলাম আর কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুতের ব্যাক শকে আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাবে। তাই আমি আমার জীবনের শেষ শক্তি একত্র করে টেবিলের উপর থাকা ভারী মেটালের ফাইবার অপটিক কেবল, সেই কেবল কাটার সিরিজটা অর্থাৎ কাঁচিটা উঁচিয়ে ধরলাম, আর কোনো কিছু না ভেবেই সোজা চালিয়ে দিলাম ওটার ডান চোখের সেই চলন্ত লাল লেন্সে আর সার্ভারের প্লাগের ওপর। ঠিক তখনই একটা বিকট শর্ট সার্কিটের থাম শব্দ আর নীল স্পার্কের সাথে পুরো ফ্লোরের মেন পাওয়ার গেটটা ব্লাস্ট হয়ে গেল। আমার গলার ওপরে সেই ধাতব হাতের মারাত্মক চাপটা এক ঝটকায় শিথিল হয়ে গেল, আর আমি গড়িয়ে পড়লাম মেঝের উপর। পরদিন সকালে আইআইটি হেড আর সিকিউরিটি টিম এসে আমাকে আইআইটি ফ্লোরে জ্ঞান হারা অবস্থায় উদ্ধার করে। তারা সার্কিট রুম চেক করে দেখেছিল কোনো বাইরের ফোন কল বা
সার্ভার টেস্ট সেদিন রাত 3:25 হয়নি। সম্পূর্ণ ফোনের নেটওয়ার্ক কেবল নাকি রাত 3টার আগেই ডিসকানেক্টেড ছিল। কিন্তু ডাক্তাররা যখন আমার গলা পরীক্ষা করেন, তারা স্তম্ভিত হয়ে যান। আমার গলায় তামাটে কেবলের স্পার্ক থেকে হওয়া গোল আকৃতির বিদ্যুতের পুরা ক্ষত স্পষ্ট বসে গিয়েছিল। তারপর থেকে আজও যখন আমার ফোনের ডিসপ্লেতে কোনো অচেনা বা অটোমেটেড ভয়েস কল আসে, ফোনটা রিং হওয়ার সঙ্গে সঙ্গেই আমার বুকের ভেতরটা আতঙ্কে কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি স্পিকারের ওপার থেকে সে যান্ত্রিক রূপটা আবার বলে উঠবে, এবার লাইনটি আর কাটা যাবে না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামাইকুম লিসেনার্স, আমি পরাণ। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি শেয়ার করব তা আমাদের ভৌতিকতায় মেইল করেছেন জামান সাহেব। ঘটনাটি জামান সাহেব তার রুমমেটের কাছ থেকে শুনেছেন। জামান সাহেবের রুমমেট একটি কনস্ট্রাকশন সাইটে সে সময় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। আর সেই কনস্ট্রাকশন সাইটের স্যানিটারি কন্ট্রাক্টর হিসেবে এক ভদ্রলোক ছিলেন। ধরে নেই ভদ্রলোকের নাম সুমন সাহেব। ঘটনাটি সুমন সাহেবের সাথে ঘটা, আর সুমন সাহেব নিজ মুখে জামান সাহেবের রুমমেটকে ঘটনাটি বলে শুনিয়েছেন। সরাসরি ঘটনা চলে যাচ্ছে। ঘটনাটার সময়কাল 1999 থেকে 2000 সাল। সে সময় সুমন সাহেব ক্লাস 9-এ পড়তেন। আর ক্লাস 9-এ পড়ার সময় তার এক মেয়ে সহপাঠীকে খুব পছন্দ হয়। তার মেয়েটিকে সে ভালোবেসে ফেলে। সুমন সাহেব অনেকবার মেয়েটিকে প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেয়েটি সুমন সাহেবকে বলে, তুমি আমাকে যতই বিরক্ত করো আর যতবারই প্রস্তাব দাও, তোমার প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। কিন্তু সুমন সাহেব তবু হাল ছাড়ছিলেন না। তিনি বলেন, আমি যেভাবেই হোক তোমাকে রাজি করিয়ে ছাড়ব। এরপর তিনি নিয়মিত মেয়েটিকে বিরক্ত করতে শুরু করে আর মেয়েটিকে চিঠি লিখতে শুরু করে, কিন্তু মেয়েটি কিছুতেই তার কথায় রাজি হচ্ছিল না। হঠাৎ একদিন তার মাথায় বদ বুদ্ধির উদয় হয়। সুমন সাহেব চিন্তা করেন যে মেয়েটিকে তাবিজ করে তার বশে আনবেন। যে ভাবা সেই কাজ। এই চিন্তা করে সুমন সাহেব এক কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজকে সবকিছু বলার পরে কবিরাজ তাকে বলে এই কাজটা তিনি করে দিবেন, কিন্তু এর জন্য 3টি ধাপ পার হতে হবে সুমন সাহেবকে। প্রথম ধাপ ছিল মঙ্গলবার মারা গেছে এমন কোন লোকের কবর থেকে মাটি সংগ্রহ করতে হবে সুমন সাহেবকে। তার পরদিন থেকেই সুমন সাহেব এলাকার যত কবরস্থান আছে সব জায়গায় খোঁজ করতে থাকে যে মঙ্গলবারে কোন লাশ মারা গেছে এবং তার কবর কোথায় হবে। কয়েকদিন পরে সুমন সাহেব জানতে পারে যে তার পাশের এলাকায় মঙ্গলবারে এক লোক মারা গেছে এবং সুমন সাহেব রাত্রেবেলা সেই গ্রামে গিয়ে কবরের মাটি আনতে সফল হন। কবরের মাটি নিয়ে সুমন সাহেব কবিরাজের কাছে গেলে কবিরাজ তাকে দ্বিতীয় ধাপের কথা বলে। দ্বিতীয় ধাপে সুমন সাহেবকে কবিরাজ বলে একটি টিকটিকিকে হত্যা করে সেই মৃত টিকটিকিকে কবিরাজের বলা নির্দিষ্ট এক 3 রাস্তার মোড়ে রেখে আসতে হবে। কবিরাজ এও বলেন যে এই কাজটিও মঙ্গলবারই করতে হবে এবং পরের মঙ্গলবার মৃত টিকটিকির হাড় নিয়ে আসতে হবে ওই যেখানে রাখা ছিল সেখান থেকে। অর্থাৎ যে এই মাঝখানের 1 সপ্তাহে টিকটিকির মৃতদেহটি শুকিয়ে শুধু হাড়গুলো পড়ে থাকবে, সেই হাড়গুলোকে আবার নিয়ে আসতে হবে। এরপর কি করতে হবে তা পরবর্তীতে জানিয়ে দেবেন কবিরাজ। এই বলে সেদিন সুমন সাহেবকে কবিরাজ বিদায় দেন। কবিরাজের কথা মতো সুমন সাহেব পরবর্তী মঙ্গলবারে একটি টিকটিকিকে মেরে এক 3 রাস্তার মোড়ে রেখে আসেন এবং তার পরের মঙ্গলবারে সেই টিকটিকির অর্ধগলিত মৃতদেহ মরা বডিটি নিয়ে আসে কবিরাজের কাছে। এটি দেখে কবিরাজ খুব খুশি হয় এবং তাকে 3য় ধাপ সম্পর্কে জানায়।
তৃতীয় ধাপের কাজটি হলো সুমন সাহেবকে বিবস্ত্র অবস্থায় কোনো এক শ্মশানের ধারে নদীর পানিতে মৃত টিকটিকির বডিটি ছেড়ে দিতে হবে। কবিরাজ সুমন সাহেবকে বলেন, পানিতে ছাড়ার পর দেখবে মৃত টিকটিকির মেরুদণ্ডের হাড়, মানে মৃত টিকটিকির হাড় যে মাঝখানে লম্বা হাড়টা থাকে, এই হাড়টা তোমার কাছে ভেসে আসবে। ফেরার পথে তোমাকে অনেকভাবে ডাকা হবে, তোমার থেকে হাড়টি নিয়ে যেতে চেষ্টা করা হবে, কিন্তু তুমি কিছুতেই পিছুপা হবে না। যদি পিছুপা হও তাহলে ধরে নিও এই দিন তোমার শেষ দিন, মানে সেই মুহূর্তটাই তোমার জীবনের শেষ মুহূর্ত। এরপর তিনি কবিরাজের কথা মতো তাই করার প্রস্তুতি গ্রহণ করেন। তারপরে রাত্রে তিনি বিবস্ত্র অবস্থায় এক শ্মশান ধারের নদীতে নেমে হাড়টিকে ছেড়ে দেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান টিকটিকি সেই মাঝখানের হাড়টি পানিতে ভেসে ওনার কাছে আসছে। এরপর তিনি হাড়টি হাতে নিয়ে শ্মশানের দিকে উঠে আসেন। ঠিক সে সময় অনুভব করেন ওনার পা কি যেন টেনে নিয়ে যাচ্ছে। সে কিছুতেই তার পাকে আটকাতে পারছে না, তাকে টেনে পানির ভিতরে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে পা ছাড়িয়ে সুমন সাহেব নদীর তীরে পৌঁছায়। এরপর সুমন সাহেব হাতটি নিয়ে সোজা কবিরাজের বাড়িতে যান। হাতটি কবিরাজকে দেখালে পরবর্তী কাজের নির্দেশনা দেন কবিরাজ বলেন, অমুক স্থানের এক বড় পুকুর আছে, সেখানে পানির নিচে কাদাতে হাতটিকে পুঁতে রেখে আসতে হবে। পুকুরে হাতটিকে ডুবানোর সময় কবিরাজ কয়েকটি মন্ত্র পড়ার নির্দেশনা দেন এবং বলেন এই কাজটি মঙ্গলবার রাত 1টার পর করতে হবে। এরপর সুমন সাহেব নির্দেশনা অনুযায়ী সেই পুকুরে যান এবং পুকুরের পানির নিচে হাতটি ডুবানোর সময় দেখতে পান দূর থেকে একটা বড় জাহাজ ভেসে আসে তার দিকে। তিনি চিন্তা করেন এই পুকুরে জাহাজ কিভাবে আসলো, এই পুকুরে একটা ডিঙ্গি নৌকাও নাই, জাহাজ কিভাবে আসে। তো লাইটের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন যে জাহাজটি খুব উজ্জ্বল দেখাচ্ছে এবং জাহাজের ভিতর থেকে বিভিন্ন ধরনের গান বাজনার শব্দ আসছে, কিন্তু কি গান বাজনা এটা সুমন সাহেব বুঝতে পারছেন না, শুধু বুঝছেন যে ভিতরে কোনো সঙ্গীত হচ্ছে ভিতরে। জাহাজটি তার সামনাসামনি আসার পরে সুমন সাহেব লক্ষ্য করেন জাহাজের সামনে থাকা একজন আরেকজনকে বলছে, নোঙ্গর কই ফেলবো? তখন আরেকজন উত্তর দিচ্ছে, ওর উপরে ফেল, মানে সুমন সাহেবের উপরে নোঙ্গর ফেলতে বলেন। সুমন সাহেব বেশ ভয় পেয়ে যান। সুমন সাহেব ভয়ে মন্ত্র পড়তে লাগেন এবং চোখ বন্ধ করে ফেলেন। একটু পরে চোখ খুলতেই দেখতে পান কোথাও কোনো জলদান নেই। তার বদলে দেখেন পুকুরের পাড়ে একটি মহিলা ছোট্ট একটা শিশু কোলে নিয়ে রান্না করছে। মহিলাটির কোলে থাকা শিশুটি অনেক কান্না করছে। সুমন সাহেব সেদিকে ভুরুক্ষেপ না করে মন্ত্র জপ চালিয়ে যেতে থাকে আর হাড়টিকে পানির নিচে পুঁততে লাগে। ঠিক সে সময় হঠাৎ সুমন সাহেবের নজর আবারও সেই মহিলার দিকে যায়। সুমন সাহেব দেখে মহিলা রান্না করছে, কিন্তু মহিলার লাকড়ি ফুরিয়ে গেছে। তখন সুমন সাহেব শোনে যে মহিলাটি বলছে, আমার তো রান্না শেষ হয়নি এখনো, কিন্তু লাকড়ি ফুরিয়ে গেল, তাহলে পোলাটা কাঁদতেছে, পোলাটারে দিয়ে লাকড়ির কাজ করি। এই বলে শিশু বাচ্চাটিকে চুলায় নিক্ষেপ করলো মহিলাটি। শিশুটি বিকট চিৎকার করছিল চুলায় পড়ার পর থেকে, অস্বাভাবিকভাবে চিৎকার, যা কোনো ছোট বাচ্চার পক্ষে একেবারেই অসম্ভব এত জোরে চিৎকার করা। সুমন সাহেব ভয়ে তটস্থ হয়ে গেলেন। এরপর তিনি শুনলেন মহিলাটি তার দিকে তাকিয়ে বলছে, ছোট্ট পোলারে দিয়া বেশিক্ষণ জাল জ্বলবো না রে, তুই বেটা বড় আছস, তুই আয়, তোরে দিয়ে আমার লাকড়ি কামটা হই, আমার রান্নাটা শেষ করে লই। এইসব শুনে সুমন সাহেব বেশ ভয় পেয়ে যান এবং ভয়ের চোটে দোয়া ইউনুস পড়তে পড়তে সেখান থেকে পালিয়ে যান। সেখান থেকে সরাসরি কবিরাজের বাসায় চলে যান সুমন সাহেব। সম্পূর্ণ ঘটা কবিরাজকে খুলে বলেন। সম্পূর্ণ কথা কবিরাজ শুনে বলেন, তুমি একটুর জন্য কাজটা করতে পারোনি, এবার যদি তুমি তোমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাও তোমাকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে, তাহলে তুমি মেয়েটিকে নিজের করে নিতে পারবে। তিনি জানালেন, এখন যদি তুমি মেয়েটিকে পেতে যাও তাহলে আত্মহত্যা করেছে এমন ব্যক্তির কবর থেকে কাপড়ের কাপড় ও সেই ব্যক্তির মাথার চুল আনতে হবে। সুমন সাহেব একা কাজটি করতে অস্বীকার করে আর জানায় যে এই কাজ আমার দ্বারা একা সম্ভব নয়, যদি আপনি আমার সাথে যেতে চান তাহলে আমি কাজ করতে পারবো। তখন
কবিরাজ বলে 10,000 টাকার বিনিময়ে আমি তোমার সাথে যেতে রাজি। কিন্তু সুমন সাহেবের কাছে তখন অত টাকা ছিল না। সুমন সাহেব যা হোক করে 10,000 টাকা জোগাড় করে। এরপর টাকা জোগাড় করে সুমন সাহেব কবিরাজকে জানালে কবিরাজকে নির্ধারিত দিনের কথা বলে যে আমরা অমুক দিনে অমুক কবরস্থানে যাব, তুমি তৈরি থেকো। যথাসময়ে তারা একত্রিত হয়ে কবরস্থানের দিকে যেতে লাগে। কবরস্থানে পৌঁছানোর পর কবিরাজ মন্ত্র পড়ে পানিতে ফু দিয়ে চারদিকে ছড়িয়ে দেয় সেই পানি। সাথে সাথে সুমন সাহেব লক্ষ্য করে চিৎকার আর আর্তনাদে কবরস্থান কেঁপে উঠল। সুমন সাহেব চিন্তা করলেন, এটা কি কবরে আজাব হচ্ছে? কবরবাসীর চিৎকার শুনে আবার এই এলাকার লোকজন ঘুমাচ্ছে কিভাবে? কেউ আসছে না কেন? কারণ সুমন সাহেব চিন্তাও করেননি তিনি এমন বিভীষিকার সাক্ষী যাচ্ছেন। কবিরাজ সুমন সাহেবকে একটি কবর দেখিয়ে বলেন, এই যে এই কবরটাই, এটাই আমাদের কাঙ্ক্ষিত কবর। এখান থেকেই আমাদের লাশের কাফনের কাপড় ও চুল নিতে হবে। কবিরাজ সুমন সাহেবকে বলেন, আমি তোমার কাছে কাঁচি চাইলে কোনো কথা না বলে সরাসরি কাঁচিটা আমার হাতে দিয়ে দেবে। তখন কবরস্থানে অনেক চিৎকার হচ্ছিল। শুধু চিৎকারই নয়, আশেপাশের গাছগুলোতে মনে হচ্ছিল ঝড় হচ্ছে, সব উপড়ে চলে যাচ্ছে। কবিরাজ তৎক্ষণাৎ হাতে থাকা পানিতে মন্ত্র পড়ে ফু দিয়ে কবরের পানিতে ছিটিয়ে দেয়। তখন সুমন সাহেব লক্ষ্য করে কবরের মাটিগুলো কেমন আলগা হয়ে যাচ্ছে। কবরের মাটিগুলো আলগা হওয়ার পরে সম্পূর্ণ মাটি সরিয়ে কবিরাজ কবরের ভিতরে ঢুকে পড়ে। এমন বিভৎস দৃশ্য দেখে সুমন সাহেব একেবারে স্তম্ভিত হয়ে পড়েন। এ সময় চারদিকের আর্তনাদগুলো মনে হচ্ছিল দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল, আর মনে হচ্ছে ঝড় তুফানে মানুষগুলোকে উড়িয়ে নিয়ে যাবে, এমন একটা অবস্থা। সুমন সাহেব জানান, তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে ওই মুহূর্তে তার পক্ষে সজ্ঞানে থাকা সম্ভব হচ্ছিল না। এরপর কবিরাজ সুমন সাহেবের দিকে ফিরে কাঁচির জন্য হাত বাড়ালেন এবং কাঁচি হাতে নিয়ে তিনি সাথে সাথে লাশের কাফনের এক টুকরা কাপড় ও মাথার চুল কেটে ফেললেন। তিনি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হাতে নিয়েই আবার মন্ত্র পড়া পানি কবরে ছিটিয়ে দেন এবং কবর থেকে উঠে এসে কবরকে আগের মতো করে দেন, মানে কবরের মাটিগুলো সমান করে দেন। তারপরে খুব দ্রুত তারা কবরস্থান ত্যাগ করেন। সুমন সাহেব লক্ষ্য করে কবরস্থান থেকে বের হওয়া মাত্রই এই যে চিৎকার, কিচ্ছু নাই, চিৎকার, ঝড় তুফান, বাতাস কিচ্ছু নাই, সব নিস্তব্ধ হয়ে গেছে। তারপরে কবিরাজ সুমন সাহেবকে বলে কয়েকদিনের মধ্যে তার কাজ হয়ে যাবে। এভাবে 2 দিন যায়, 4 দিন যায়, 1 মাস যায়। কবিরাজ শুধু বলে কাজ হচ্ছে, একটু সময় লাগছে, মানে কবিরাজ সুমন সাহেবকে শুধু সময় পিছিয়ে দিতে থাকেন। এরকম করতে করতে এক সময় সুমন সাহেবের সেই প্রেমিকের বিয়ে ঠিক হয়ে যায়। তখন সুমন সাহেব কবিরাজকে গিয়ে জোর করে ধরলে তখন কবিরাজ সত্য কথা বলে যে আমি তোমার কোনো কাজই করে নেই। অর্থাৎ কবিরাজ সুমন সাহেবের কোনো কাজই করে নাই, উল্টা সুমন সাহেবকে দিয়ে কবিরাজ তার নিজের কাজ হাসিল করে নিয়েছিলেন। সবকিছু শোনার পর তিনি বুঝে যান যে কবিরাজ তাকে ধোঁকা দিয়েছে আর তিনি কত বড় পাপ করেছেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি আল্লাহর কাছে তওবা করেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই ছিল সুমন ভাইয়ের ঘটনা। জামান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি ঘটনা তিনি আমাদের লিখে পাঠিয়েছেন। আমি পেশায় একজন ফ্রিল্যান্স সাউন্ড ক্লিনার ও অডিও রেজিস্ট্রেশন বিশেষজ্ঞ। অডিও রেকর্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিমুভ করা আর পুরনো ক্যাসেট বা ভয়েস মেইলের আওয়াজ পরিষ্কার করাই আমার মূল কাজ ছিল। আজ থেকে কিছুদিন আগের এক বৃষ্টি ভেজা রাতের ঘটনা। রাত তখন আনুমানিক 3টা। পুরো স্টুডিওতে আমি একাই কাজ করছিলাম। ক্লায়েন্ট আমাকে 19 দশকের একটা পুরনো অ্যানালগ অ্যানসারিং মেশিনের অডিও টেপ পাঠিয়েছিল। আমার কাজ ছিল সেটার ভেতরে থাকা 1 মিনিট 17 সেকেন্ডের একটা স্পষ্ট ভয়েস মেসেজ এআই ফিল্টার দিয়ে ক্লিয়ার করা। তাই আমিও সেই অডিও ফাইলটা সফটওয়্যারে লোড করে প্লে দিলাম। প্রথম কয়েক সেকেন্ড শুধু ফিসফিসানি আর ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম।
স্পেকট্রাম অ্যানালাইজারের ফ্রিকোয়েন্সি ফিল্টার অন করতেই হঠাৎ সাউন্ড ক্লাউডটা একদম ফ্ল্যাট হয়ে গেল, আর হেডফোনে ভেসে এলো এক অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর। ওটা অন্য কারো কথা নয়, বরং হুবহু আমার নিজের গলার মতো আওয়াজ। আমি হেডফোনের ওপার থেকে আমি নিজে যেন রেকর্ড করা যেন কোনো ফিসফিসানি সেশনে বলছিলাম যে, শুভ, তুই এখন কানে ব্ল্যাক অডিও হেডফোন দিয়ে বসে আছিস। তোর ডান পাশের কফির মগটা কিন্তু ঠান্ডা হয়ে জমে গেছে, আর তুই এখন ভয়ে পেছনে তাকানোর সাহস পাচ্ছিস না। এই কথাটা শুনতেই আমার হাতের গায়ের পশম একদম খাড়া হয়ে গেল। আমি শিউরে উঠে টেবিলের দিকে তাকালাম, যে সত্যিই ডান পাশের কফির মগ থেকে আর কোনো ধোঁয়া বের হচ্ছিল না, মানে ওটা পুরোপুরি ঠান্ডাই হয়ে গিয়েছিল। আমি হেডফোনটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিতে গেলাম, কিন্তু ঠিক তখনই আমার অডিও এডিটিং সফটওয়্যারের স্ক্রিনটা নিজে থেকেই ফ্রিজ হয়ে গেল। সফটওয়্যারের সাউন্ড ওয়েভগুলো একটা বিশ্রী পৈশাচিক আকৃতি নিতে লাগলো, আর স্টুডিওর ভারী সাউন্ড প্রুফ মনিটর স্পিকার দুটো কোনো সুইচ ছাড়াই নিজে থেকেই বিকট শব্দে অন হয়ে গেল। স্পিকার থেকে আমার সেই নিজের গলা রেকর্ড করা আওয়াজটা পুরো ঘরে গম গম করে বেজে উঠল। তা বলল, ফাইলটা তুই ক্লিন করলি শুভ, কিন্তু তোর ঠিক পেছনে সাউন্ড প্রুফ গ্লাসের ওপাশে রেকর্ডিং বুথে যে দাঁড়িয়ে আছে তার চেহারাটা কি ক্লিন করে দেখবি না? এ কথা বলতেই আমার গলার ভেতর থেকে কোনো আওয়াজ বের হলো না। আমি এক অনিবর্চনীয় ভয়ে আচ্ছন্ন হয়ে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে স্টুডিওর কাচের রেকর্ডিং রুমটার দিকে তাকালাম। আমি দেখলাম কাচের ওপাশের অন্ধকার ঘরে একটা দীর্ঘ অবয়ব চেয়ারে বসে আছে। তার গায়ে আমারই মতো লাল চেক শার্ট এবং আমারই মতো প্যান্ট। হঠাৎ রেকর্ডিং রুমের ভেতরের লাল ইমার্জেন্সি লাইট বাতিটা দপ করে জ্বলে উঠল। আমি নিজের চোখে দেখলাম সেই অবয়বের পরনে আমার কাপড়, কিন্তু ওটার মুখের পুরো চামড়াটা যেন খসে পড়ে তামাটি হয়ে গেছে। ওটার চোখের কোনো মনি নেই, কেবল ফাঁপা কোটর, আর ওটার মুখটা কান পর্যন্ত চেরা, যা থেকে তাজা কালো রক্ত গড়িয়ে পড়ছে ওটার বুকে। ওটা কাচের ওপাশ থেকে আমার দিকে তাকিয়ে পৈশাচিক হাসল। তারপর মেজের ওপর থেকে একটা বিশাল মেটালের মাইক্রোফোন স্ট্যান্ড তুলে নিয়ে সজোরে মারলো আমাদের মাঝখানের সেই সাউন্ড প্রুফ কাজটার ওপর। তখন একটি বিকট কাঁচ ভাঙার শব্দে পুরো স্টুডিও থর থর করে কেঁপে উঠল। কাঁচ চুরমার হয়ে যেতেই সেই ক্ষয়ে যাওয়া রূপটা এক লাফে আমার কন্ট্রোলে টেবিলের উপর এসে পড়ল। ওটার হাড় জিরজিরে ফ্যাকাশে হাত দুটো সোজা এসে বেঁধে গেল আমার গলায়। ওটার নখগুলো ছিল লোহার মতো শক্ত। ওটা আমার শ্বাসনালী ফুঁড়ে ভেতরের দিকে চেপে ধরেছিল, আর ওটার মুখ থেকে আসছিল তাজা পচা রক্ত আর হাইড্রোজেন সালফাইডের তীব্র বিশ্রী গন্ধ। ওটার সেই ফাঁপা কোটর দুটো আমার চোখের একদম সামনে এনে আমার নিজের বিকৃত গলায় ফিসফিসিয়ে বলল, অনেক তো অন্যের সাউন্ড ট্র্যাক করে ডিলিট করলি, আর তোর এই সাউন্ড প্রুফ ঘর থেকে নিজের জীবনটা ডিলিট করার পালা। এই কথা শুনতেই আমি একদমই হিমশিম হয়ে গেলাম। আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না।
আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। আমি বুঝলাম আর 1 সেকেন্ড দেরি হলে ও আমার গলা পেঁচিয়ে আমাকে ওই কাঁচ ভাঙ্গা মেঝের অন্ধকারের ভেতরে টেনে নিয়ে যাবে। আমি আমার অবশ হয়ে যাওয়া ডান হাতটা বাড়িয়ে টেবিলের ওপর থাকা ভারী অ্যালুমিনিয়ামের সাউন্ড মিক্সার প্যানেলটা উল্টে দিলাম এবং ওটার ভারী কাঠটা দিয়ে ওটার সেই চামড়াহীন হাত দুটোর কবজিতে সজোরে আঘাত করলাম। আঘাত করার পর একটা তীব্র বৈদ্যুতিক শর্ট সার্কিটের ব্লাস্ট হলো। নীল আলোয় পুরো কন্ট্রোল রুম ভরে গেল এবং সেই সাথে আমার গলার ওপর থাকা ওটার পৈশাচিক বাঁধন আলগা হয়ে গেল। আমি মেঝের রক্ত আর কাচের ওপর আছড়ে পড়লাম। পরদিন সকালে যখন অন্যান্য ক্লায়েন্টরা এসে আমাকে স্টুডিওর ফ্লোরে অজ্ঞান অবস্থায় পায়, তারা দেখে যে পুরো কন্ট্রোল রুমের কাজ চুরমার হয়ে ছড়িয়ে আছে। ডাক্তাররা বলেছিলেন আমার গলায় গভীর কোনো বৈদ্যুতিক শক বা কেবলের পোড়া চাপ লেগেছিল, কিন্তু অডিও ইঞ্জিনিয়ারের ল্যাপটপ অন করে দেখেছিল পুরো হার্ড ড্রাইভের অডিও ফাইলগুলো পুরো সম্পূর্ণ ক্রাফট হয়ে গেছে। এরপর আজও যখন আমি কোনো স্টুডিওতে একা কাজ করি আর হেডফোনে নিজের গলার ইকো ব্যাক পাই, আমি আর সাউন্ড ক্লিনিং করি না। আমি সঙ্গে সঙ্গেই হেডফোনটা খুলে রুম থেকে বের হয়ে আসি, কেননা আমার মনে হয় এই বুঝে কাজের ওপাশের সেই মুখহীন আমিটা আবারও বলে উঠবে। রেকর্ডিং কিন্তু এখনও থামেনি। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।